যে কোনো দল তো রেজিগনেশন চায় না, হ্যাঁ অ্যাবসলিউটলি কোনো দল চায়নি, উনি কেন বললেন? এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই। নাই যে 21 আগস্টের মামলা কি হয়েছে উনি দেখতে পান নাই, 10 ট্রাক মামলা কি হয়েছে উনি দেখতে পান নাই, বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই, বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না, বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন কি কারণে হয়েছে এগুলা হুডির দিস উনি দেখতে পাচ্ছেন না, দেশের রিজার্ভে কি হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না, যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না, যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে আমি জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। তার কারণ আমি দেখেছি বিগত সরকারগুলো অর্থাৎ 71-এর পরবর্তী সময়ে যে সরকারগুলোই এখানে এসেছে সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলে সংখ্যালঘু, এই সংখ্যালঘুরা সবসময় জন্য 3 নম্বর ছাগলের বাচ্চা হয়ে এরা ছিল আর এরা প্রতিবাদী হতে পারেনি, করতে দেওয়া হয়নি। তো যে কারণের জন্য এই বিশেষ করে এই মানে সংখ্যালঘুরা মানে হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের মানে কল্যাণমুখী যে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া চলছে, আমরা এই 8 বা 10% যে লোকই আমরা আসি না কেন একত্রে মিলেমিশে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চাই। এই জন্যই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই। আপনি জামায়াত ইসলামে এসে কাজ করছেন, এখন তো মাগুরা জেলার দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে? না আমি তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, 5ই আগস্টের পর দলে দলে অমুসলিমরা জামাত ইসলামে যোগ দিচ্ছে। কেন তারা জামাত ইসলামে যোগ দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সেটাকে অবশ্যই আপনারা দেখবেন। তার আগে আরেকটি আমরা ভিডিও দেখে আসবো। একটি টকশোতে সাংবাদিক যখন প্রশ্ন করে রুমিন ফারহানাকে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন পদত্যাগের কথা চিন্তা করছিলেন, উত্তরে রুমিন ফারহানা বলেছেন গত 9 মাসে ডক্টর ইউনূস আসলে কোনো কাজ করতে পারেনি, এই জন্য অনুশোচনায় ভুগতেছিলেন, তার জন্য তিনি পদত্যাগের কথা চিন্তা করছিলেন। তাৎক্ষণিক জবাব দিয়েছেন রুমিন ফারহানাকে উচিত জবাব দিয়েছেন বিশিষ্ট আইনজীবী শিশির মুনির। তো সেই ভিডিওর ফুটেজটা আমরা আগে দেখে আসি। যে কোনো দল তো রেজিগনেশন চায় না, হ্যাঁ অ্যাবসলিউটলি কোনো দল চায়নি, উনি কেন বললেন? এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই। যে রুমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে, কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই, যে 21 আগস্টের মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই, 10 ট্রাক মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই, বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পান নাই, বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না, বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন কি কারণে হয়েছে এগুলা হুডির দিস উনি দেখতে পাচ্ছেন না, দেশের রিজার্ভে কি হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না, যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না, যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে, সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে, চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে, ঐকমত্যের আলোচনা হচ্ছে, সকল দল সেখানে যাচ্ছে। তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে, অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে গুম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে, সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি, ওয়ার্ক মনে না করি, তাহলে ওয়ার্কটা কি হবে? এখানে দেখতে পেলেন যে রুমিন ফারহানার কথার জবাবে শিশির মুনির কিভাবে উত্তর দিয়েছেন। রুমিন ফারহানা বলেছেন যে আসলে প্রধান উপদেষ্টা কোনো কাজই দেখাতে পারেনি গত 9 মাসে। তো 5ই আগস্টের পর 6ই আগস্ট বেগম খালেদা জিয়া কিভাবে মুক্তি পেল, তাদের মামলাগুলো কিভাবে ডিসমিস হলো, কিভাবে বিদেশে যে তিনি চিকিৎসা নিয়ে আবার দেশে এলেন, এই কথাগুলো আসলে কিভাবে বলবো। আসলে প্রধান উপদেষ্টা যে কাজ করছে তার কাজে আসলে বিএনপি সন্তুষ্ট না, কারণ প্রধান উপদেষ্টা যে কাজগুলো করছে, অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো তাদের পছন্দ না। এই কারণে যে তারা যদি দুর্নীতিমুক্ত একটা সমাজ বা রাষ্ট্র তৈরি করতে পারে, তারা তো ক্ষমতায় এসে দুর্নীতি করতে পারবে না, এই হচ্ছে তাদের ধান্দা। এই জন্য রুমিন ফারহানা এই জবাব দিয়েছিলেন, সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন যে প্রধান উপদেষ্টা গত 9 মাসে কোনো কার্যক্রম করতে পারেনি, তার জন্য তিনি অনুশোচনায় ভুগতেছিলেন, তিনি পদত্যাগের কথা চিন্তা করছিলেন। সেটা কিন্তু শুনতে পারলেন, সেটার মন্তব্য আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এবার আসি 5ই আগস্টের পর অমুসলিমরা দলে দলে জামাত ইসলামে যোগ দিচ্ছে। কেন তারা জামাত ইসলামে যোগ দিচ্ছে, জামাত ইসলামে কি আছে
অন্যান্য রাজনৈতিক দলের চাইতে জামাত ইসলামে কেন তারা ঝুঁকে পড়ছে, আর অমুসলিমরা কিভাবে জামাত ইসলামে যোগ দিয়ে তারা কিভাবে কাজ করছে, তারা কেন জামাত ইসলামের উপরে ভরসা করলে, সেই বিস্তারিত আমরা শুনতে পাবেন মাগুরা জেলার অমুসলিম শাখার সভাপতির মুখ থেকে। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি। 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে আমি জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। তার কারণ আমি দেখেছি বিগত সরকারগুলো অর্থাৎ 71-এর পরবর্তী সময়ে যে সরকারগুলোই এখানে এসেছে, সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলে সংখ্যালঘু, এই সংখ্যালঘুরা সবসময়ের জন্য 3 নম্বর ছাগলের বাচ্চা হয়ে এরা ছিল। এরা প্রতিবাদী হতে পারেনি, করতে দেওয়া হয়নি। তো যে কারণের জন্য এই বিশেষ করে এই মানে সংখ্যালঘুরা মানে হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে, এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের মানে কল্যাণমুখী যে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া চলছে, আমরা এই 8 বা 10% যে লোকই আমরা আসি না কেন, একত্রে মিলেমিশে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চাই। এই জন্যেই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই। এই উদ্দেশ্যেই জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। আপনি জামাত ইসলামে এসে কাজ করছেন, এখন তো মাগুরা জেলার দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে আপনার? না, আমি তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। কারণ এই ঘুমন্ত জাতি রয়েছে, এদেরকে জাগিয়ে তোলাই কিন্তু আমার কাজ। এবং শুধু তাই না, আমরা যাতে মানে এই 8 বা 10% যে আমাদের সংখ্যা আছে, এই সংখ্যা যাতে পুরো দেশটা মানে দেশে বিনির্মাণে যাতে এরা সহযোগিতা করতে পারে এবং ন্যায় বিচার পায়। কারণ আমরা এর আগে কোনোদিন বিচার পাইনি, ন্যায় বিচার পায়, সেই উদ্দেশ্যেই আমরা এই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। কিন্তু অনেক সময় তো আমরা শুনেছি যে জামাত অমুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করেছে। এই কথাগুলোর কতটুকু ভিত্তি আছে বলে মনে করেন? এগুলো ভিত্তি আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, তার কারণ যারা বিরোধী দল তারা তো চাইবেই যদি এরা যাতে সামনে না উঠতে পারে, সামনে না আসতে পারে। এই জন্যেই তারা সবসময় চাইবে যে ওরা খারাপ, আমরা ভালো। অথচ আমাদেরকে এখন এই পর্যবেক্ষণের সময় আসছে যে প্রকৃতপক্ষে কারা ভালো। অতএব সেই জন্যেই আমরা এই জামায়াত ইসলামকে ভালোবেসে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আপনি জামাত ইসলাম করছেন, আপনার এই সনাতনী আরও যারা আছে তাদের থেকে কোনো বাধা মুখে কি আপনি পড়েছেন? না, বাধা তো থাকবেই, কোনো পথই তো সঙ্গে মানে নিষ্কণ্টক না, বাধা তো আসবেই। এই তুমি ওদেরকে ঘরে গেছো কি জন্যে, হ্যান খারাপ ট্যান খারাপ, এটা তো বলবেই, এটা তো তারা বলবেই। কিন্তু প্রকৃতপক্ষে আমি তো দেখছি যে এরা সত্যিকারই মানবিক এবং এদের ভিতরে কোনো রকম যে বিভেদ আছে বলে আমি মনে করি না। এমনকি আমি নিজে মসজিদের ভিতরে আমি কোনোদিন ঢুকিনি আর কি, এই ক্যাম্পাসেও আমি কোনোদিন ঢুকিনি। আর সে মসজিদের ভিতরে যেও আমি তাদের সঙ্গে কথা বলছি, আলাপ করছি, আমার খুব ভালো লাগছে। অর্থাৎ এখানে কোনো বাধা নেই? না, কোনো বাধা নেই। আপনি একজন অমুসলিম মসজিদে ঢুকবেন, কোনো বাধা নেই? না, কোনো বাধা নেই। আবার অনুরূপভাবে আমরা প্রতিটা পূজা মণ্ডপে এখানে বোধহয় কত সংখ্যাটা বলতে পারছি না, প্রতিটা পূজা মণ্ডপে জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দের সঙ্গে আমরা এই বিশেষ করে দুর্গাপূজায় আমরা তাদের সঙ্গে আমরা গেছি। সেখানে তারা যে প্রথমে ভয় পেয়েছে, কিন্তু তাদেরকে ভয়টা আমরা ভেঙে দিয়েছি আর কি। তার কারণ এই যে একটু আগে তালখড়ির প্রশ্ন উঠলো আর কি, তালখড়িতে তারা রান্নাঘর পর্যন্ত গেছে। অথবা এই যে ভয় ছিল, আস্তে আস্তে ভয়টা ভাঙছে আর কি। আমার মনে হয় আস্তে আস্তে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি, তো জামায়াত ইসলামকে আমরা শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারবো বলে আমরা আশাবাদী। এক কথা আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ, হ্যাঁ, সম্প্রীতির বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই এবং যেখানে আমরা বিচার চাই, আমরা আমাদের সুরক্ষা চাই, হ্যাঁ, এবং আমাদের প্রকৃত যে অধিকার, কারণ আমাদের নারীভূত আছে এখানটায়। অতএব আমরা এখান থেকে কোথাও যাব না, তার কারণ জননীর জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়াসি। আর আমি বিশ্বাস করি প্রতিবাদী জনকণ্ঠ জেগে উঠুক, জনগণের ফুল বাগানে সত্যি গোলাপ ফুটুক, এটাই আমার মূল থিম, আমার দুটো লাইন থেকে আমি উদ্ধৃতি দিলাম আর কি। এবং আমার সর্বশেষ যে গ্রন্থ আছে জীবন্ত লাশ, এটা ভারত থেকে প্রকাশ পেয়েছে। আমরা এখানে জীবন্ত লাশ হয়ে থাকতে চাই না, আমরা এখন লাশ হতে হলে সঠিক লাশ হব, আর তাদের উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে যথার্থ বাংলাদেশে আমরা